টেলিকম লাইসেন্সের ক্ষমতা যাচ্ছে 5 মন্ত্রীর হাতে। শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বিটিআরসি। রাজনৈতিক হস্তক্ষেপ ও বিনিয়োগ বাধাগ্রস্তের সংখ্যা অংশীজনদের। আইএমএফের জটিল ঋণ শর্তে ক্ষতির মুখে বাংলাদেশ। আংটাডের প্রতিবেদন। বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস। শুল্ক চুক্তির পরও বাণিজ্য সংগ্রামে ইইউ। আধুনিক সরঞ্জামে বদলে গেছে মোংলা বন্দরের জেটি। ঘণ্টায় খালাস হচ্ছে 24টির বেশি কন্টেইনার। গতি বাড়াতে আরও প্রকল্প নেওয়ার দাবি শ্রমিক কর্মচারীদের। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে চলছে মাত্র একটু ট্রেন। যাত্রী ধারণ ক্ষমতা 1000 হলেও মেলে না টিকিট। ইঞ্জিন ও লোকবল সংকটে নতুন ট্রেন দেওয়া সম্ভব নয় বলছে কর্তৃপক্ষ। এবং বিমানের মডেলে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিপাকিয়ার বাস। উড়োজাহাজ বিক্রির লক্ষ্যমাত্রা কমানোর ঘোষণা। বার্ষিক আয়ে প্রভাব পড়বে না বলে দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ফেরত চেয়ে উল্টো ফরমাশ তামিলের কমিশন হতে যাচ্ছে বিটিআরসি। নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া নিয়ে এমন মন্তব্য খোদ সংস্থা চেয়ারম্যানের। যেখানে টেলিকম লাইসেন্স প্রদান ও বাতিলের ক্ষমতা 1 মন্ত্রীর হাত থেকে চলে যাচ্ছে 5 মন্ত্রীর কাছে। আর সিদ্ধান্ত শুধু বাস্তবায়ন করবে বিটিআরসি। অথচ এই কাজের জন্য তাদের আবার জবাবদিহি করতে হবে স্বচ্ছতা কমিটির কাছে। অংশীজনরা বলছেন নতুন আইনে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়বে, আরও বাধাগ্রস্ত হবে বিনিয়োগ। শুভ খানের রিপোর্ট। 2001 সালে টেলিযোগাযোগ আইন হওয়ার পর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। শুরুতে টেলিকম লাইসেন্স প্রদান কিংবা বাতিলের ক্ষমতা ছিল নিয়ন্ত্রক সংস্থার হাতেই। তবে 2010 সালে আইন সংশোধনের পর সেই ক্ষমতা যায় মন্ত্রণালয়ের কাছে। এরপর রাজনৈতিক কারণে টেলিকম খাতে অনেক লাইসেন্স দেওয়ার অভিযোগ ওঠে। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর হারানো স্বায়ত্তশাসন ফেরত চেয়ে গত 16 এপ্রিল ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয় বিটিআরসি। গেল 4 নভেম্বর সংশোধিত আইনের খসড়া প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। বর্তমানে টেলিকম লাইসেন্স দেওয়া বা বাতিলের সিদ্ধান্ত দেন শুধু টেলিযোগাযোগ মন্ত্রী। তবে খসড়া অধ্যাদেশে এই কাজে প্রভাব খাটানোর সুযোগ পাবেন আরও 4 মন্ত্রী। বিটিআরসি শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। সিদ্ধান্ত মন্ত্রীদের, অথচ তার জন্য স্বচ্ছতা কমিটির কাছে জবাবদিহি করবে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে জবাবদিহির জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংসদীয় কমিটি যথেষ্ট। নিয়ন্ত্রণ সংস্থাকে যদি আমি বলি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, তাকে যদি আমি নিয়ন্ত্রণের জন্য এই জিনিসটা তৈরি করি, এটা একটা হঠকারী সিদ্ধান্ত। এটা যদি বাস্তবায়িত হয়, একটা দুর্নীতির জন্য বিশাল একটা রাস্তা খুলে দেওয়া হবে। নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হলে টেলিকম খাতে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ আরও বাড়বে বলে মনে করেন এই প্রযুক্তি নীতিমালা পরামর্শক। একজন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জায়গায় আপনি 5 জন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যখন নিয়ে আসছেন, বিটিআরসির ক্ষমতায়ন তো হলোই না, বরং বিটিআরসি ক্ষমতায়নটা আরো অনিশ্চিত হয়ে গেল। বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করছে অংশীজনরা। যে কোনো ইনভেস্টরের জন্য এটা একটা বড় ধরনের কনসার্ন হবে যে আসলে আলটিমেট অ্যাপিলেট অথরিটিটা কোথায়। আলটিমেটলি আমি যে ইনভেস্টমেন্টটা করব, আমার ইনভেস্টমেন্ট সিকিউরিটিটা কার হাতে। নতুন আইন উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে রাষ্ট্রপতির অধ্যাদেশে তা কার্যকর হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। ব্যবসা বাণিজ্য রাজস্ব আদায় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন এবং বিটিআরসি বিষয়ে আলোচনা হবে। এ বিষয়ে আলোচনায় যুক্ত হয়েছেন প্রযুক্তি নীতিমালা পরামর্শক আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন। জনাব তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব। শুরুতে একটু যাচ্ছি যে প্রতিবেদনটা আমরা দেখলাম, সেক্ষেত্রে বিটিআরসি যেটা চেয়েছিল স্বায়ত্তশাসন ফিরে পেতে। দীর্ঘদিন ধরে বিটিআরসি নিয়ে নানা আলোচনা, নানা সমালোচনা আছেই, নীতিমালা বাস্তবায়ন সবকিছু মিলে। এর মধ্যে নতুন করে অন্তর্বর্তী সরকার আমরা দেখছি যে স্বায়ত্তশাসন ফিরে পেতে যে উল্টো আবার নতুন করে একটা তামিল জারি হচ্ছে। সেটি হচ্ছে যে নিয়ন্ত্রণ সংস্থার যে চাপানো যায়, সেটি আসলে কি হবে, কি প্রভাব মনে করছেন এটি? আমরা যদি ইতিহাসের দিকে যাই, যে একটা ইন্ডিপেন্ডেন্ট নিয়ন্ত্রণ সংস্থায় কনসেপ্টটা কোত্থেকে আসলে দেখুন, টেলিকম খুব, যদি আমরা ট্র্যাডিশনালি, এটা আসলে হচ্ছে গিয়ে একটা মিলিটারি প্রযুক্তি ছিল আর কি। পরবর্তীতে যখন মিলিটারি আরও হায়ার প্রযুক্তির দিকে মুভ করলো, তখন পাবলিকের জন্য আস্তে আস্তে খুলে দেওয়া হলো। এবং ডমিনেন্টলি কিন্তু গ্লোবালি টেলিকমটা সরকারের অধীনেই ছিল। তো পরবর্তীতে যখন 80-90 দশকে এসে এটার পেস অনেক বেড়ে গেল,
যখন নতুন নতুন প্রযুক্তি আসা শুরু হলো, আচ্ছা, তখন গিয়ে সরকার বুঝলো যে এই প্রযুক্তিতে ইনভেস্ট করাটা প্রত্যেক সরকারের জন্য ভায়াবল হলো না। তখন এটা প্রাইভেট ইনস্টিটিউশন থেকে ডাকা হলো যে তোমরা সেখানে ইনভেস্ট করো। তখন এই ইনভেস্টমেন্টটা যখন আসা শুরু করলো, তখন গিয়ে তারা রিয়েলাইজ করলো যে সরকার অলরেডি বেশিরভাগ দেশে কিন্তু একটা প্লেয়ার এই মার্কেটে। আমাদের দেশে যেরকম বিটিসিএল একটা প্লেয়ার সরকারের ওন্ড, সেখানে যে এই ইনভেস্টররা হচ্ছে গিয়ে যারা আমরা আইটিইউ বলি, ওয়ার্ল্ড ব্যাংক বলি, সেখান থেকে একটা আসলো যে সো এখানে যেন কম্পিটিশনটা স্টেবল থাকে, যেন ফেয়ার থাকে, সে কারণে একটা ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি অর্গানাইজেশনের কথা বলা হলো, Right. যারা ফেয়ারলি ইনভেস্টরদের যে অংশটা দেখবে এবং জনগণ যেন প্রপারলি দেখতে পারে এটা দেখবে। তাছাড়া ব্যুরোক্রেসিতে যেটা হয়, যে ব্যুরোক্রেসিতে যেভাবে করে আমরা গ্রুম আপ করি, উই ক্রিয়েট অলরাউন্ডার্স। সেখানে টেলিকমের মতো একটা স্পেসিফিক খুবই টেকনিক্যাল একটা এরিয়াতে, এবং যেটার ইভলভমেন্টটা খুব ফাস্ট হয়, সেখানে একটা স্পেশালাইজ বডি দরকার যারা শুধুমাত্র এটা নিয়ে কাজ করবেন, তারা এটা নিয়ে পেসে থাকবেন আর কি। সেখান থেকেই তো বিটিআরসির উদ্ভবটা হয় 2001 সালের আইনে। কিন্তু 2010 সালে গিয়ে আমরা দেখি, যতদিন আমাদের সরকার একটু স্ট্রঙ্গার হয়েছে, তখন গিয়ে আমরা 2010-এ প্রথম আঘাতটা দেখলাম বিটিআরসির উপরে, যে বিটিআরসি বিভিন্ন সেকশনের উপর বলে দেওয়া হলো যে মন্ত্রণালয়ের অনুমতিক্রম। তো এই অনুমতিক্রমের ব্যাপারটা কি হয়ে গেল, যে বিটিআরসি তার মতামত দিয়ে মন্ত্রণালয়কে পাঠাচ্ছে, মন্ত্রণালয় সেখানে আবার ইনফ্লুয়েসড হচ্ছে, তারা আবার স্টেক হোল্ডারদের সাথে বসছেন দেখা যাচ্ছে কখনো কখনো, বসে সেখান থেকে তারা তাদের হচ্ছে গিয়ে মতামতটা দিয়ে তারপর সেটা বিটিআরসি মানতে বাধ্য হচ্ছেন। এবং তখন আবার কি হলো, যে মন্ত্রণালয় কিন্তু একটা 2-3টা টেলিকম অপারেটরের মালিক, তার উপরে মন্ত্রণালয় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, এবং এটার ইম্প্যাক্টে আমরা দেখেছি যে যেসব জায়গাতে প্রয়োজন ছিল 3টা লাইসেন্স, সেখানে 30টা লাইসেন্স 30টা চলে লাইসেন্স আসলো। হয়ে গেছে। তো এই জায়গাটাতে এখন আমরা যেটা চেয়েছিলাম, যে বিটিআরসি যেটা চাচ্ছিল, আমরা এক্সপেক্ট করছিলাম যে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে এখানে ইন্ডিপেন্ডেন্সটা আবার বিটিআরসি ফেরত পাবে। কিন্তু যেটা আপনি বলছিলেন যে একাধিক কমিটি বসানো হচ্ছে বিটিআরসি নজরদারির জন্য, সেটাতে এই ইন্ডিপেন্ডেন্সটা ব্যাহত হবে। সেক্ষেত্রে যেটা আমরা সচরাচর দেখি, এক দপ্তরের সিদ্ধান্ত নিতেই দীর্ঘ সময় লেগে যায়, 5 দপ্তর এটি ফাইলটি ঘুরবে। সেক্ষেত্রে আসলে কি মনে হয় যে এটি কি স্বচ্ছতা, নাকি অন্য কোনো বিষয় এখানে ইনক্লুড করার জন্য এটি আসলে সিদ্ধান্তে যাচ্ছে? 5 দপ্তরে যে ঘুরবে এই কথাটা পরিষ্কার করে বলা নেই। এটা বলা আছে যে 5 জন মন্ত্রী বিশিষ্ট একটি কমিটি সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ লাইসেন্সের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো নেবেন, যে লাইসেন্স দেওয়া হবে কিনা, এই লাইসেন্সটা বন্ধ করা হবে কিনা, এখানে কোনো বাদ দেওয়া হবে কিনা। সেক্ষেত্রে যেটা প্রবলেমটা হচ্ছে যে ওই যিনি টেলিকমের মন্ত্রী, ওনারই কিন্তু টেলিকম বুঝে নিতে সময় লাগে, কারণ টেলিকম ব্যাপারে স্পেশালাইজড কাউকে আমরা আসলে কখনোই মন্ত্রী হতে দেখিনি। রাজনীতিবিদদের হাতে থাকে, টেকনোক্র্যাট আসলেও টেকনোক্র্যাট বিভিন্ন ধরনের। বেশিরভাগ দপ্তরে একই অবস্থা। জি, স্পেশালি সেখানে টেলিকম মন্ত্রীকে বোঝানোর জন্য একটা মন্ত্রণালয় আছে, বিটিআরসি তাকে হয়তো ফিড ইন করছেন, সেটাই অনেক কঠিন ছিল। আমরা দেখেছি যে বিভিন্ন সিদ্ধান্ত মন্ত্রণালয়ে গিয়ে আটকে গিয়েছে। মন্ত্রণালয় একজন উপসচিব, উনি মাত্র হয়তো ডেপুটি কমিশনার থেকে এসে বসেছেন, ওনাকেই টেলিকম বোঝানো, উনি ফাইলটা আবার পাস অন করবেন আরেক জায়গাতে। তো এখান থেকে গিয়ে 5 জন মন্ত্রী, যাদের মধ্যে 4 জনই টেলিকমের না, সেখানে সিদ্ধান্তটা আসলে কতটুকু টেকনিক্যালি সাউন্ড হবে সেটা একটা বড় প্রশ্ন। বিষয়টি কি এরকম হবে যে কোনো কোম্পানি লাইসেন্স দেয়া, নাকি কার্যক্রম পর্যবেক্ষণ, এই বিষয়গুলো এই ব্যাপারটাতে এসেছে টেলিকম ক্লিয়ার করেছে কিনা মিনিস্ট্রি এই ব্যাপারে কোনো ক্লিয়ার করেছে না, এই ব্যাপারটাও পরিষ্কার নেই ড্রাফটে। লাইসেন্সের কথা বলা হয়েছে, এই লাইসেন্স বিষয়ক সিদ্ধান্ত, মানে লাইসেন্স দেওয়া হবে কিনা, লাইসেন্স বন্ধ করা হবে কিনা, উইথড্র করা হবে কিনা, এই ধরনের সিদ্ধান্ত। একক সিদ্ধান্ত থেকে সেটা মাল্টিপল সিদ্ধান্তে চলে গেল। এমনিতে আগে এটা বিটিআরসির সিদ্ধান্ত থেকে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গিয়েছিল, এখন 5টা মন্ত্রীর সিদ্ধান্তে চলে গেল। এখন চ্যালেঞ্জটা কোথায় হচ্ছে, যে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ লাইসেন্স কোনটা না টেলিকমে, তার মানে প্রতিটা লাইসেন্সই জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তার উপরে আমরা আরও দেখছি যে এবার একটাকে এত সম্প্রসারণ করা হয়েছে, কারণ ধরুন 2001 বা 10-এ যেসব টেকনোলজি ছিল না, 2010-এ কিন্তু আমরা ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করতাম না যোগাযোগের জন্য। তো হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্মগুলো কিন্তু অলরেডি এখন বিটিআরসির সাথে যোগাযোগটা মানে রক্ষা করে, কিন্তু তো বিটিআরসি কিছুটা ক্ষমতা দিতে গিয়ে আমার মনে হচ্ছে এখানে একটু ওভার পাওয়ার করা হয়ে গেছে টেলিকম দ্বারা, যে এই সার্ভিসগুলোকেও লাইসেন্সেবল করে ফেলার একটা সুযোগ আসছে। সো সেই ক্ষেত্রেও কিন্তু একটা রাজনৈতিক ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো, দেখা যাবে যে কারণ মন্ত্রীদের মধ্যে কেউ যদি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে অফেন্ডেড হয়, তখন দেখা যাবে যে হয়তো ওইটার ইম্প্যাক্ট চলে আসবে হচ্ছে গিয়ে লাইসেন্সিংয়ের ক্ষেত্রে। তো এখানে আমরা একটা রিস্ক মনে হচ্ছে যে ওভারঅল পুরো জিনিসটাতে একটা আমরা মানে বাইরে থেকে, কারণ ওটিটি সার্ভিসগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদেরই ক্ষতি, কারণ ইন্টারনেট কখনো বন্ধ হবে না বলা হচ্ছে একটা, কিন্তু ইন্টারনেট তো আসলে একটা ডাম্প পাইপ যদি এখানে সার্ভিস প্রোভাইডার কেউ না থাকে।
যদি সার্ভিস প্রোভাইডাররা জরিমানার ভয়ে বা আমাদের এখানে ওনাদের জন্য রেপুটেশন ইস্যু হতে পারে এরকম ভয় যদি আমাদের এখানে সার্ভিস সীমিত করে ফেলেন, তাহলে এই ওপেন ইন্টারনেট আমাদের জন্য আসলে কোনো কাজে দেবে না। সাইড ভিউ থেকে জনাব নাজম, যদি আমরা চিন্তা করি সেটি হচ্ছে যে এক কেন্দ্রিক যদি একটা সিদ্ধান্ত থাকে সেটি বায়াসড হওয়ার সিদ্ধান্ত কিংবা সুযোগ থাকে যেটি হোক, সেখানে 5 জন টিম 5 জনের সদস্য কিংবা 5 মন্ত্রী থাকবে, সেখানে কি বায়াসড হওয়ার মানে সিদ্ধান্ত এরকম কোনো আসার সুযোগ কতটা থাকে কিংবা সঠিক কোনো সিদ্ধান্ত হবে কিনা, কি মনে করেন? খুবই খুবই মানে চমৎকার একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, চেক অ্যান্ড ব্যালেন্স বলে একটা ব্যাপার আছে। এখন চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য তো সংসদীয় কমিটি আছে। সংসদীয় কমিটির যিনি প্রধান উনি তো টেলিকম মন্ত্রণালয়ের মন্ত্রী নন। সো এখান তো আমরা এবং ওখানে সংসদ সদস্যদেরকে আমরা পাচ্ছি এবং ওখানে কিন্তু পোস্ট ফ্যাক্টো কিন্তু রিভিউ হচ্ছে। পোস্ট ফ্যাক্টো রিভিউ চলতে পারতে পারে, কারণ এখানে যদি কোনো বায়াস ডিসিশন বিটিআরসি দ্বারা নেওয়া হয় তাহলে পোস্ট ফ্যাক্টো এটাকে ক্রিটিসাইজ করা যেতে পারে। কিন্তু দেখুন, টেলিকম বা এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে যখন আমরা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি, বেশিরভাগ ইনভেস্টর বিদেশি, বড় বড় ইনভেস্টর যারা, লোকাল ইনভেস্টরও কিন্তু কম বড় ইনভেস্টর না, এখানে অনেক বড় ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো যখন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনিশ্চয়তা চলে আসবে যে আপনি গিয়ে বিটিআরসি একটা বিশেষায়িত সংস্থা, সেখানে কমিশনাররা অনেক এক্সপিরিয়েন্স মানুষদের কমিশনে বানানো হয়েছে। বিটিআরসি যারা নিজস্ব এমপ্লয়িজ আছেন তাদেরও এখন প্রায় 12-13 বছরের বেশি এক্সপিরিয়েন্স। তাদের সাথে আলাপ করে আপনি একটা জিনিস বোঝানো, একটা লাইসেন্সের প্রয়োজনীয়তা, সেখানে কম্পিটিশন ইস্যুগুলো আলোচনা করা, আর এখানে আপনি হচ্ছে গিয়ে মানে রাজনৈতিক সিদ্ধান্তের দিকে চলে যাওয়া, এখানে কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট এটা পড়বে। আমাদের দেশে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য সংস্থা বেশি হয়ে যাওয়া মানেই ব্যবসা সহজ হয় না। বিনিয়োগে কতটা প্রভাব পড়বে কি মনে করছেন? বিনিয়োগের ক্ষেত্রে দেখুন, বড় বিনিয়োগকারী যারা, বিদেশি বিনিয়োগ আসার একটা সোর্স, একটা খাত হচ্ছে আমাদের বিটিআরসি। সেক্ষেত্রে আমরা দেখছি যে বিগত সময় খুব বেশি যে সারা ওই পাশে ওভাবে আমরা পাওয়ার সেটা নেই, বাট ইন ফিউচার কি মনে করছেন যে কতটা জটিলতা তৈরি হচ্ছে নাকি আমরা আরো এক্সপ্যান্ড করতে পারছি, কি মনে করছেন? চমৎকার প্রশ্ন। আমরা স্ট্যাটিস্টিক্যালি যাই, 2001-এ বিটিআরসি আসে, ততদিনে আমাদের এখানে আমরা যদি মোবাইল সেক্টরে বলি আমাদের তখন 4 জন প্লেয়ার, সিটিসেল, গ্রামীণ ফোন, অ্যাক্টেল এবং হচ্ছে গিয়ে সেবা বা বাংলা লিঙ্ক যখন হলো। তারপরে বিটিআরসি হওয়ার পরে কিন্তু আমরা আরও 2টো নতুন সেবা প্রতিষ্ঠানকে আসতে দেখলাম বাংলাদেশে। ওয়ারিদ আসলো, টেলিটক আসলো। 2010-এ পরে কিন্তু নতুন কেউ আসেনি। 2010-এ ওই যে আমরা চেঞ্জটা করলাম, তারপরে কিন্তু নতুন কেউ আসেনি। এবং তারপরে আমরা দেখেছি হয় তারা মার্জ হয়ে গেছেন বা তারা বিলুপ্ত হয়ে গেছেন। হ্যাঁ, ইনভেস্টার কিছু পরিবর্তন হয়েছে। উদ্যোগটা কি ছিল এরকম আসার জন্য পাইপলাইনে আপনার জানা মতো? কথা উঠেছে, অনেকের ব্যাপারে আসার কথা উঠেছে। আমরা এরকমও শুনেছি যে টেলিটকে চাইনিজ ইনভেস্টমেন্ট আসতে পারে, কিন্তু আমরা কিন্তু সেটাকে দেখিনি আর আসতে। বরং আমরা দেখেছি যে বিদেশি অপারেটর যারা, তারা বরং বিদেশ থেকে সরাসরি এফডিআই না এনে লোকাল ব্যাংকের থেকে লোন নিয়ে সেটাকে কাজে লাগানোর ব্যাপারে অনেক মেকানিজমই করা হয়েছে আসলে। সেদিকে ঝুঁকে গেছেন, মানে কিন্তু আমরা এফডিআই থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়েছে। তো স্ট্যাটিস্টিক্যালি যদি এখানে একের জায়গায় এখন 5টা মন্ত্রণালয়ে যায়, হয়তো সেটা আরো শ্রিঙ্ক করবে, হয়তো আরো 1/5 চলে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের বিটিআরসি যে বর্তমান যে বাজার কিংবা সেবা, সেক্ষেত্রে কি বলবেন, মানে আগামী দিনে কি প্রত্যাশা করছেন, কেমন হওয়া দরকার নীতিমালা সব মিলিয়ে? প্রত্যাশার ক্ষেত্রে তো আমরা তো সবসময় ভালো প্রত্যাশা করব, কারণ সেবা যত বাড়বে, কম্পিটিশন যত বাড়বে, জনগণ তত উপকৃত হবে। যেমন যখন 1টা বা 2টো অপারেটর ছিল তখন আমরা ওই আমলে ইনফ্লেশনের যদি চিন্তা নাও করি, তখনও যত টাকা দিয়ে আমরা মিনিট কিনতাম কল করার জন্য, এখন তার থেকে কম দামে আমরা কিনছি। কারণ হচ্ছে গিয়ে প্রতিযোগিতা, বাজারের প্রতিযোগিতা বাড়ে। সো সবসময় কিন্তু বাজারে এই ওপেননেসটা থাকা উচিত যে এখানে যদি তুমি ভালো সেবা দিতে না পারো, অন্য কেউ এসে ভালো সেবা দিয়ে কম খরচে দে উইল উইন দ্য হার্ট অফ দ্য পিপল অ্যান্ড দে উইল ক্যাপচার দ্য বিজনেস ফ্রম ইউ। তো যখন আমরা এটার থেকে মার্কেটকে সরিয়ে নিয়ে আসবো, যারা আছেন তাদের জন্য হয়তো টু সাম এক্সটেন্ট তারা হয়তো একটা নিশ্চয়তা পাচ্ছেন যে নতুন কেউ আসছেন না, কিন্তু সেবার ক্ষেত্রে কিন্তু এটার মান কমতে থাকবে। যেরকম দেখুন যে ওই যে 2010-এর পরে বললাম যে নতুন ইনভেস্টমেন্ট আসেনি, তার ফলে কিন্তু এই যে মার্কেটে টাকাটা রোল হওয়ার যে ব্যাপারটা ছিল, তার বদলে আমরা দেখেছি যে যারা প্রফিট করছেন তারা ডিভিডেন্ড বের করে নিয়ে যাচ্ছেন। তার মানে কি আমাদের মার্কেটে কিন্তু তার বদলে কিন্তু উচিত ছিল যে আমাদের আশা ছিল যে মার্কেটে টাকা আরো বেশি ইনভেস্ট হবে, আমাদের সেবার মান আরো বাড়বে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিটিআরসি রিপোর্ট অনুযায়ী যে কিউএস কেউ মানে মানতে পারছেন না, নাকি চাচ্ছেন না, নাকি তারা মনে করছেন না যে এই মার্কেটে আরো ইনভেস্ট করাটা সেফ, সেটা হচ্ছে বড় প্রশ্ন। এখন সেই ব্যবসার পরিবেশ কিংবা এই মাঠে কতটা লাভজনক এই ফিল্ডে, এই খাতে, সেটা আমরা দেখাতে পারছি কিনা,
সেটা আসলে কতদূর, মানে বিটিআরসির অ্যাচিভমেন্টের জায়গাটা, মিশন ভিশন কতটা অ্যাচিভ করতে পারছে তারা? একটু কঠিন প্রশ্ন। দেখুন, লাভজনক কিনা এই প্রশ্ন যদি আসে, আমরা অন্যান্য খাতের তো আমাদের রিপোর্ট না পেলেও আমরা তো মোবাইল খাতে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রতিষ্ঠান তারা গত বছর 4,000 কোটি টাকার বেশি প্রফিট করেছেন। সো একদমই যে প্রফিটেবল এই মার্কেট না তা না। এবং অন্যান্য যারা প্রতিষ্ঠান তারা তো বেসিক্যালি মোস্ট আইএসপিরা ছাড়া বাকিরা তো আসলে B2B সার্ভিস, তারা যারা ফ্রন্ট লাইনে আছেন, আমরা যারা অ্যাক্সেস নেটওয়ার্ক অপারেটার্স বলি, আইএসপিরা অ্যাক্সেস নেটওয়ার্ক অপারেটর, PSTN অ্যাক্সেস নেটওয়ার্ক অপারেটর, মোবাইল অপারেটর অ্যাক্সেস নেটওয়ার্ক অপারেটর, তাদেরকে সেবা দিয়ে তাদের ব্যবসাটা করেন। তো তারা যতদিন পর্যন্ত আছেন তাদের ব্যবসাটার এন্ড টু এন্ড কম্পারেটিভলি সিকিওর। তো যদি অ্যাক্সেস নেটওয়ার্ক অপারেটর প্রফিট করে মানে এই মার্কেটকে প্রফিটেবল হতে হবে, তার মানে মার্কেটটা টেকনিক্যালি প্রফিটেবল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মার্কেট প্রফিটেবল থাকা আর জনগণ সঠিক সেবা পাওয়া দুটো সবসময় এক কথা না। কারণ নানা প্রশ্ন আছে সেবা এবং প্রফিট করছে অপারেটরগুলো, বাট সেবার ক্ষেত্রে অনেকটাই সংকুচিত, সেবার মান সংকুচিত হচ্ছে। সেক্ষেত্রে আসলে নতুন উদ্যোক্তা আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি বিটিআরসি নাকি অন্য কেউ এখানে তৃতীয় শক্তি? নতুন এটা আসলে হলিস্টিক্যালি আপনার হচ্ছে একটা মার্কেট, ধরুন বিদেশি ইনভেস্টর যখন ইনভেস্ট করে একটা ইন্টারন্যাশনাল বড় এন্টিটি, তারা কিন্তু আপনার তাদের জন্য পুরো পৃথিবীটা একটা ডিফারেন্ট বাস্কেট ইনভেস্টমেন্টের জন্য। তারা যেরকম ROI চিন্তা করেন, তারা মার্কেট রিস্ক চিন্তা করেন। যদি আপনার মার্কেট যদি অন্য মার্কেট থেকে রিস্কি হয়, তাদের জন্য কিন্তু বাংলাদেশ বড় ফ্যাক্টর না, তাদের জন্য তাদের ইনভেস্টমেন্টের সিকিউরিটি বড় ফ্যাক্টর। কারণ তাদের বোর্ডকেও কিন্তু তাদের ইনভেস্টরদেরকে, তাদের শেয়ার হোল্ডারদেরকে জবাবদিহি করতে হয়। রাইট। তো এক্ষেত্রে ওভারঅল মার্কেটটাই শুধুমাত্র বিটিআরসি বা টেলিকম একটা এখানে ফ্যাক্টর না, এখানে আমাদের NBR ফ্যাক্টর আছে, আমাদের লোকাল গভর্নমেন্টস ফ্যাক্টর আছে, এখানে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ফ্যাক্টর আছে, সিকিউরিটি ফ্যাক্টর আছে। সব কিছু মিলিয়েই হয়তো আমরা মার্কেটটাকে অ্যাট্রাকটিভ করতে পারছি না ইনভেস্টরদের জন্য। আমরা আলোচনার শেষের দিকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম বিটিআরসির নতুন নীতিমালা, নতুন সিদ্ধান্ত সবকিছু মিলে। আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন প্রযুক্তি নীতিমালা পরামর্শক আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন। যাচ্ছে পরের সংবাদে। বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধির 2.9% থেকে 2.6% নামবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কাট, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির পরও আগামীতে বাণিজ্যে সংগ্রামে থাকবে EU আর IMF এর জটিল ঋণ শর্তের বেড়াজালে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশ। ভূরাজনৈতিক অস্থিতিশীলতা আর বাণিজ্য অনিশ্চয়তায় বিশ্ব অর্থনীতি 2025 সালে প্রবৃদ্ধি নামবে 2.6%, যা 2026 সালেও একই অবস্থায় থাকবে। তবে চলতি বছর উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রবৃদ্ধির হার হতে পারে 4.3%। এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সম্মেলন অ্যাংটাড। ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পৃথিবীর দক্ষিণাঞ্চলে বাণিজ্য ও আর্থিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। নীতি নির্ধারণী পর্যায়ে হঠাৎ পরিবর্তন আসলে মূলধন প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রভাব পড়তে পারে বিনিময় হারে। ডলারের অবমূল্যায়ন এরই মধ্যে প্রভাব ফেলেছে উন্নয়নশীল আর উন্নত অর্থনীতির দেশগুলোতে। বলা হয়েছে বিশ্বের 90% বাণিজ্য এখন নির্ভর করে অর্থায়ন, সুযোগ সুবিধা আর অনিশ্চয়তার উপর। এর মধ্যে রয়েছে ব্যাংক থেকে অর্থায়ন, ডলারের তারল্য এবং আন্তঃসীমান্ত লেনদেন। সুদের হার এবং বিনিয়োগকারীদের স্বার্থে বড় ধরনের পরিবর্তনে সারা বিশ্বে বাণিজ্যের প্রভাব পড়ছে, যেমন ডলারের আধিপত্য কমা কিংবা মার্কিন শুল্ক। অর্থায়নের প্রভাব পড়লে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নামতে পারে। তবে বাণিজ্য শুল্ক আর ভূরাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও চলতি বছর বিশ্ব বাণিজ্য সম্প্রসারিত হবে 4%। তবে উন্নয়নশীল দেশগুলো যেখানে ঋণের সহজলভ্যতা কম, সেখানে ঘুরে ফিরে চাপ পড়বে বাণিজ্যের উপর। আন্তর্জাতিক দাতা সংস্থা IMF এর ঋণের জটিল ব্যবস্থা বোঝা হবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো ছোট অর্থনীতির দেশগুলোতে। দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে ভারত। মার্কিন শুল্কে চাপ কমায় ক্ষতি কিছুটা কমেছে বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশে। শুধু উন্নয়নশীল দেশ নয়, বৈশ্বিক অনিশ্চয়তার কারণে উন্নত দেশগুলো ধীরগতির প্রবৃদ্ধি হবে। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, চীনের মতো বিশ্বের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি 2025 সালে 5.3 এবং 2026 সালে 5.5% পূর্বাভাস দিয়েছে আঙ্কটাড। এর মধ্যে ভারতের পূর্বাভাস ধরা হয়েছে 6.4%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এবার বন্দর বাণিজ্যের খবর।
আধুনিক সরঞ্জামে বদলে গেছে মোংলা বন্দরের জেটির চিত্র। জেটির অভ্যন্তরে ঘন্টায় খালাস হচ্ছে 24টিরও বেশি কন্টেনার। বিস্তারিত জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ সান, যাচ্ছি তার কাছে। মোংলা সমুদ্র বন্দর, তবে একসময় এই সমুদ্র বন্দরের জেটি এলাকায় কিন্তু তেমন কোনো পণ্য ওঠানামার কোনো যন্ত্রপাতি ছিল না, কারণ এখন বর্তমানে আধুনিক যন্ত্রপাতির সরঞ্জামের কারণে কিন্তু মোংলা বন্দরের চিত্র পরিবর্তন হয়েছে। কারণ এখন যে নূতন নূতন যে যন্ত্রাংশ এখানে সংগ্রহ করা হয়েছে, ক্রয় করা হয়েছে, এই যন্ত্রাংশ দিয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে যেই নূতন যে ক্রেন ক্রয় করা হয়েছে, ক্রেন দিয়ে প্রতি ঘন্টায় 24 থেকে 25টি কন্টেইনার এখান থেকে হ্যান্ডলিং করা সম্ভব হচ্ছে। এছাড়াও যে কন্টেইনার গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তা কিন্তু দ্রুত বেগে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কারণ হলো এখানে যদি কোনো কন্টেইনার শিপ এখানে নোঙ্গর করে, তাহলে জেটির বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন স্থান থেকে যে পণ্য বোঝাই যে কন্টেইনার গুলো দ্রুত এনে তা জাহাজে লোডিং করা হচ্ছে। তবে এই বন্দর কর্তৃপক্ষ আমাদের এমনটি জানিয়েছে যে এই সম্প্রসারণ অধিকরণ করার জন্য একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এইটি হলো মোংলা বন্দর সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় এবং এখানে যেটি বর্ধিতকরণ করা হবে, ইয়ার্ড তৈরি করা হবে এবং এখানে অন্যান্য যে পণ্য বোঝাই যে কন্টেইনার গুলো রাখা হবে, সেই কন্টেইনার গুলো যেখান থেকে দ্রুত এনে জাহাজে লোডিং করা হবে, সেই প্রকল্পের কার্যক্রম যদি সমাপ্ত করা হয়, তাহলে এখান থেকে 1,50,00,000 মেট্রিক টন পণ্য এখান থেকে কিন্তু খালাস করা সম্ভব হবে প্রতি বছরে। এছাড়া যে এখান থেকে যে প্রকল্পগুলো গ্রহণ করে, প্রকল্পগুলোর মধ্যে যে কার্যক্রমগুলো রয়েছে, সেই কার্যক্রমের ফলে কিন্তু মোংলা বন্দরে যে অন্যান্য যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো এখানে ব্যবহার করা হবে। এখানে 3 থেকে 4 লক্ষ টিউস কন্টেইনার এখান থেকে প্রতি বছরে এখান থেকে খালাস, লোডিং এবং আনলোডিং করা সম্ভব হবে। তবে বন্দর কর্তৃপক্ষ যেমন জানিয়েছে যে আগের সেই মৃত্যু যে মোংলা বন্দর ছিল বা ডেড পোর্ট ছিল, সেটি কিন্তু এখন পরিবর্তন হয়ে এখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। কারণ এখানে ব্যবসায়ীরা বিভিন্ন দিক থেকে ব্যবসায়ীরা আসছে, এখানে পণ্য খালাস করছে, পণ্য লোডিং করছে, আনলোডিং করছে, এখান থেকে জাহাজ আসছে এবং এই জাহাজের কারণে যে এই অঞ্চলে যে মোংলা বন্দর যারা ব্যবহার করে তাদের যে শ্রমিক কর্মচারীদের কর্মচঞ্চলতা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে এবং এইখানে এভাবে যদি ধারাবাহিক চলতে থাকে, মোংলা বন্দর এক সময় আন্তর্জাতিক ব্যবসায়ী বান্ধব বন্দরে রূপান্তরিত হবে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরের আমদানি রপ্তানির সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি ছিলাম মোংলা স্থলবন্দরে। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারে লেনদেন পরিস্থিতির খবর। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে শেয়ার বেচাকেনা। এই মুহূর্তে পরিস্থিতি জানাতে চলে যাচ্ছে ডিএসই ওয়েবসাইটে। দর্শক, আমরা গতকাল যদি কার্যক্রম দেখি, সেটি কিন্তু শেষ কার্য দিবস যেটি গতকালে ছিল, অর্থাৎ চতুর্থ কার্য দিবস, সেই কার্য দিবসে কিন্তু আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতায় কিন্তু শেষ হয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে সপ্তাহের শেষ কার্য দিবস, সেই কার্য দিবসে এখন পর্যন্ত আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতায় কিন্তু লেনদেন চলছে। সেক্ষেত্রে 16 পয়েন্ট কিন্তু কমেছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স, অবস্থান করছে 4,911 পয়েন্টে। 3 পয়েন্ট কমে ডিএসসি সরিয়া সূচক 1,030 পয়েন্ট অবস্থান করছে। ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 13 ইন্ডেক্স অবস্থান করছে 1,893 পয়েন্টে, 4 পয়েন্ট কমে। এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রায় 11:30টা ছুঁই 42,643টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজার মূল্য 129,87 লাখ টাকা। এছাড়া 76টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু ঊর্ধ্বমুখী, 226টি নিম্নমুখী এবং 69টি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে বলা চলে যে গত সপ্তাহে এবং এই সপ্তাহের মধ্যে 226টি এই সময় পর্যন্ত কিন্তু নিম্নমুখী যে কোম্পানিগুলোর শেয়ারের দর, সেটি কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত আজকে কিন্তু সেটি সর্বোচ্চ। শীর্ষ 20 অর্থাৎ 20টি শীর্ষ প্রতিষ্ঠানের একটু তথ্য জানাতে চাই। সেটি বিডি থাই ফুড প্রতিষ্ঠানে তাদের প্রতিটি শেয়ার বিক্রি করছে 16 টাকা 70 পয়সা দরে। সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 16 টাকা 70 পয়সা ছিল, সর্বনিম্ন 16 টাকা 60 পয়সা। 2 নম্বর অবস্থানে রয়েছে সিমটেক্স, 23 টাকা 30 পয়সা দরে হাত বদল চলছে প্রতিটি শেয়ার। 25 টাকা ছিল সর্বোচ্চ মূল্য, সর্বনিম্ন দেখছি 22 টাকা 50 পয়সা। এছাড়া গতকাল কিন্তু বিক্রি হয়েছে 25 টাকা দরে। সেই ক্ষেত্রে বলা চলে যে গতকালের তুলনায় আজকে সিমটেক্সের প্রতিটি শেয়ার প্রায় 1.5 টাকার বেশি কিন্তু কমেছে।
শাহজি পাওয়ার প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি শেয়ার বিক্রি করছে প্রায় 50 টাকা। 51 টাকা 40 পয়সা ছিল সর্বোচ্চ, 49-60 পয়সা ছিল সর্বনিম্ন এবং গতকাল বিক্রি হয়েছে 52 টাকা 70 পয়সা। সেই তুলনায় শাহজি পাওয়ার কোম্পানি লিমিটেড সেটির কিন্তু শেয়ার দর কিন্তু কমেছে আজকে। ডোমিনেস প্রতিষ্ঠানটি 25 টাকা 30 পয়সায় বিক্রি করছে 4 নম্বর অবস্থানে থেকে শীর্ষ 20-এ। 25 টাকা 60 পয়সা ছিল সর্বোচ্চ, 24 টাকা 90 পয়সা ছিল সর্বনিম্ন। খান ব্রাদার্স পিপি ওভেন প্রতিষ্ঠানটি রয়েছে 5 নম্বর অবস্থানে। প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে প্রায় 60 টাকা দরে, 59 টাকা 90 পয়সা। সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 61 টাকা 80 পয়সা, সর্বনিম্ন দেখছি 59 টাকা। এছাড়া একমি পেস্টিসাইড 6 নম্বর অবস্থানে থেকে প্রতিষ্ঠানে 16 টাকা 90 পয়সা দরে প্রতিটি শেয়ার হাতবল চলছে। সর্বোচ্চ দেখছি আমরা 17 টাকা 60 পয়সা। সেই ক্ষেত্রে সর্বোচ্চ মূল্য থেকে কিন্তু আজকে কম দামে বিক্রি হচ্ছে। 7 নম্বর অবস্থানে রয়েছে লাভলি আইসক্রিম, 8 নম্বরে রয়েছে বিডি থাই এবং 9 নম্বরে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স। 10 নম্বরে দেখছি আমরা অরিয়ন ইনফিউশন। সেক্ষেত্রে বলা চলে যে গত কয়েক সপ্তাহে আমরা দেখছি যে টাটা কিন্তু ঊর্ধ্বমুখী প্রমাতে থেকে আবার নিম্নমুখী প্রমাতে কিন্তু প্রথম 2 ঘন্টার মধ্যেই ডিএসসি লেনদেন কার্যক্রম চলে। তো এই ছিল সবশেষ ডিএসসির। Thai Aluminium. The better is now the best. রফতানিমুখী যে কোনো খাতের কাঁচামাল আমদানিতে বাংলাদেশ ব্যাংক 5 কোটি টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের চিংড়ি খাত পুনরুজ্জীবনে নীতিগত সহায়তার রূপান্তর শীর্ষক অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় চিংড়ি খাতের প্রবৃদ্ধি বাড়াতে উৎপাদন বাড়ানোর প্রতি জোর দিয়ে গভর্নর বলেন, শুধু অর্থায়ন নয়, সময়োপযোগী কৌশলে নজর দিতে হবে। অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ খাত নানাভাবে বৈষম্যের শিকার বলে উল্লেখ করেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বলেন, সুদের হার বিবেচনায় মৎস্য খাতের জন্য ব্যাংকের প্রয়োজনীয়তা রয়েছে। এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি ফাইন্যান্স ফান্ড, এটা কিন্তু আমাদের আছে। মেবি দ্য লিমিট ইজ লেস। এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি ফাইন্যান্স ফান্ডের আওতায় যে কোনো খাতের চূড়ান্ত রপ্তানিকারক তাদের বিগত 12 মাসের রপ্তানি মূল্যের ভিত্তিতে কাঁচামাল আমদানির জন্য সর্বোচ্চ 5 কোটি টাকার প্রাক অর্থায়ন সুবিধা প্রাপ্ত হইবে। মৎস্য ও প্রাণী সম্পদ বৈষম্যের শিকার হয়েছে। যদি আসলে আমরা যে ইন্টারেস্ট রেটে দিলে এই সেক্টরটা টিকবে, সেটাতে আসলে আলাদা ব্যাংক হওয়ার সম্ভবত দরকার আছে। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে চলছে জাহানাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেন। প্রায় 1000 যাত্রী ধারণ ক্ষমতা হলেও টিকিট পাওয়া যায় না চাহিদা মতো। তাই এই রুটে ট্রেন বাড়ানোর দাবি যাত্রীদের। যদি কর্তৃপক্ষ বলছে নানা সংকটে এই রুটে নতুন ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না এখনই। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। পদ্মা রেললিংক দিয়ে মাত্র 4 ঘন্টায় খুলনা থেকে রাজধানী পৌঁছানো যাচ্ছে। তবে এর সুবিধা মিলছে শুধুমাত্র একটি ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসের মাধ্যমে। কম সময়ে এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করা যায় বলে দিন দিন বাড়ছে এর টিকিটের চাহিদা। এলাকাবাসী বলছেন, অনলাইন কিংবা কাউন্টার থেকে টিকিট কিনতে হয় 3 থেকে 10 দিন আগে। তবে প্রায় 1000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রেনটিতে টিকিট পাওয়া যায় না চাহিদা মতো, যার কারণে বাড়ছে ক্ষোভ। চাহিদা হিসাব করে এই রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি তাদের। মূলত আমরা টিকিট আগে পাই না, এটা চাপ বেশি, এজন্য আমার আগে টিকিট নেওয়া লাগে। এটা হচ্ছে মেন ইস্যু। যদি ট্রেন দেওয়া হয় ঢাকা টু খুলনা টু ঢাকা, সেক্ষেত্রে আমার জন্য ভালো হয়। সরকার যেহেতু এত টাকা খরচ করে এখানে লাইন করছে, ট্রেন সংখ্যা 1টা থেকে আরও বাড়িয়ে 2টা থেকে 3টা করা উচিত। জ্যাম থাকে, থাকে, আমরা অনেক সময় ট্রেনে সবাই চলাচল করতে পারি। আর একটা ট্রেন হলে আমাদের জন্য ভালো হয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শুরু থেকেই এ রুটে একাধিক ট্রেন চালানোর প্রতিশ্রুতি থাকলেও তা কার্যকর না হওয়ায় অবকাঠামোর পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। আর একটা ট্রেন ওখানে দিয়ে এবং যে রেলের যে সেবার মান বৃদ্ধি করে এই অঞ্চলের মানুষের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে। রেলের কর্তৃপক্ষ বলি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আমাদের এই বৈষম্যের শিকারটা হতে হলো। রেল কর্তৃপক্ষ বলছে, ক্যারেজ, ইঞ্জিন ও লোকবল সংকটে এ রুটে এখনই নতুন ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। তবে নতুন প্রকল্পে ক্যারেজ কেনা হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। একটা প্রজেক্টের আওতায় আমরা 200টি ক্যারেজ পাবো। তো এই ক্যারেজকে ব্যবহার করে আমাদের চিন্তাভাবনা আছে, আমরা 2-1টি নতুন ট্রেন চালু করার চিন্তাভাবনা আছে। পদ্মা সেতুর কেন্দ্রিক রেল চালুর বিষয়টিও আমাদের মাথায় আছে, আমরা চিন্তাভাবনা করছি।
পদ্মা রেল লিঙ্ক দিয়ে 2024 সালের ডিসেম্বরে 10টি বগি নিয়ে জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা শুরু করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মাগুরায় পণ্যবাহী গাড়ি চালকদের জন্য সরকারিভাবে নির্মিত আধুনিক পার্কিং সুবিধা সহ বিশ্রামাগার এখন বখাটে ও মাদকসেবীদের আড্ডাস্থল। কাজ শেষ হওয়ার 1 বছর পেরিয়ে গেলেও চালু না হওয়ায় প্রকল্পের বাস্তবায়নে উঠেছে প্রশ্ন। চালকরা বলছেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও চালু না হয় আগের মতোই রাস্তায় পার্কিং করতে হচ্ছে গাড়ি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। 4 তলা বিশিষ্ট আধুনিক বিশ্রামাগার, রয়েছে শয়নকক্ষ, গোসলখানা, পার্কিং, ক্যান্টিন, চিকিৎসা কক্ষ ও বিনোদন কেন্দ্র সহ আধুনিক সব সুবিধা। চালকদের একটানা গাড়ি চালানোর ধকল কমাতে দেশের 4টি মহাসড়কে বিশ্রামাগার নির্মাণের কাজ হাতে নেয় সড়ক ও জনপদ অধিদপ্তর। এর মধ্যে মাগুরায় তৈরি হয় একটি। 6.5 একর জমির উপর 67টি ট্রাক পার্কিং ও চালকদের 52 সজ্জার বিশ্রামাগার তৈরিতে ব্যয় হয় 32 কোটি টাকা। অবকাঠামো প্রস্তুত হলেও 1 বছর ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে স্থাপনাটি। এতে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে টার্মিনালটি। ভেতরে ময়লা আবর্জনার স্তূপ, নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ যন্ত্রপাতি। স্থানীয়রা বলছেন, ভবন তৈরি হলেও চালু না করায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণাঞ্চলের চালকরা। লাইট জ্বলতো, লোকজন ফ্যামিলি নিয়ে আসতো, বাচ্চারা খেলাধুলা করতে, এখন লাইটও জ্বলে না। এখন দুনিয়ার মাদকের আখড়া। দীর্ঘদিন ধরেই পড়ে আছে এইভাবে। চালু হলে আমাদের জন্য ভালো হবে। ট্রাক টার্মিনালটা যদি চালু হয়ে থাকতো তাহলে ওই জায়গায় আমরা গাড়ি রেখে একটু শান্তি পাইতাম। মনে করেন গাড়িটা রেখে কোনো জায়গায় যাইতে পারতাম। এই জায়গায় রোডঘাটের সাইডে গাড়ি রাখতে হতো না। সড়ক বিভাগ বলছে, ঠিকাদার নিয়োগ নাকি সরকারিভাবে চালানো হবে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। কোন মেথডে হবে, যেটা ইজারাদার হবে নাকি ডিপার্টমেন্ট চলবে, সেই বিষয়ে দিক নির্দেশনার জন্য আমরা পত্র প্রেরণ করি। এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে। আমরা সেই নির্দেশনা পেলে খুব দ্রুত সময়ের ভিতরে আশা করি চালু করতে পারবো। 2021 সালে প্রকল্পটির কাজ শুরু হয়ে শেষ হয় 2024 সালের ডিসেম্বরে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। এবার জনপদের অর্থনীতির খবর। কুষ্টিয়ায় আইন অমান্য করে অবাধে চলছে অবৈধ ইটভাটার কর্মযজ্ঞ। কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। অধিকাংশ ভাটাই গড়ে উঠেছে লোকালয় ও ফসলি জমিতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল, নানা রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের বাসিন্দারা। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। কৃষি জমির মধ্যে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। একদিকে ফসলের ক্ষেত, অন্যদিকে লোকালয়। চুল্লির দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশে। কুষ্টিয়ায় আইন না মেনে ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। এতে বিরূপ প্রভাব পড়েছে আশপাশের এলাকায়। স্থানীয়রা বলছেন, ভাটা দূষিত ধোঁয়ার কারণে কমে গেছে ফসল উৎপাদন, এমনকি নানা রকম রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। শিগগিরই এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা চান তারা। ভাটা হওয়ার আগে অনেক ফলন হতো, কিন্তু এখন আর অত ফলন হয় না। গাছটা তো কাট না হলে পুরাচ্ছে কি করি, কচি কচি গাছগুলো কাটি দিচ্ছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কুষ্টিয়ার পরিবেশ এবং প্রতিবেশ এটি রক্ষায় বদ্ধপরিকর। ইটভাটা যেগুলো অবৈধ, নিশ্চয়ই সেটি আইনানুগ যে ব্যবস্থা সেগুলোর বিরুদ্ধে সেটি আমরা অবশ্যই গ্রহণ করব। জেলা প্রশাসনের তথ্য মতে কুষ্টিয়ায় 213টি ইটভাটার মধ্যে বৈধ মাত্র 17টি। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। রাজধানীর আগারগাঁওয়ে বিডিও কার্যালয়ে আবারও যাচ্ছি সরাসরি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যে। ফর মি ইট ইজ এ রিজার্ভ ম্যানেজমেন্ট ইস্যু। আমি যদি বাইরে ইনভেস্ট করি তার চাইতে আমি এখানে বেশি রিটার্ন পাই। ইটস ফর মি, আমি এখানে দেশে ইনভেস্ট করি, আমি কেন ইউএস ট্রেজারি বিল কিনবো? আমি কেন বিদেশে ফরেন কারেন্সি রাখবো বা ইয়েন রাখবো, পাউন্ড রাখবো? আমি ইডিএফ এ আমার লোকদেরকে, আমার এক্সপোর্টারদেরকে টাকাটা দেবো, তারা আমাকে একটু বেশি টাকা দেবে, আমার রিটার্নটাও বেশি হবে এবং এটা আমার জন্য লাভজনক। I look at it from that angle. At the same time, it is beneficial for my industry, for my exporters and so on. So এখানে দ্বিমত আছে এবং আমরা এটাকে বর্তমানে ফ্রিজ করা আছে, কমানো হচ্ছে না। আমি আসার পরে এটা যেখানে ছিল সেখানেই আছে, এটা বাড়াতেও পারছি না বিকজ অফ দ্য প্রোগ্রাম, এটা কমাতে দিচ্ছি না ডিসপাইট দ্য প্রোগ্রাম। এটুকু আমি বলতে পারি। 6 মাস ক্রস করবে, I will not abide by this
রাজধানীর বিডিআর কার্যালয়ে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এবার মুক্ত বাণিজ্যে বাজারের খবর। বিশ্ববাজারে ক্রমেই শক্তিশালী হচ্ছে ইউরোজোনের একক মুদ্রা ইউরো। চীনা মুদ্রার বিপরীতেও কমছে ডলারের দাম, তবে কমছে ভারতীয় রুপির দাম আর শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে টাকা। ভূরাজনৈতিক দ্বন্দ্ব, রেশারেশি, বাণিজ্যিক সুবিধা আদায়ের পররাষ্ট্রনীতি সব মিলিয়ে মার্কিন ডলারের বিপরীতে মুদ্রাবাজারে ক্রমেই শক্তিশালী হচ্ছে ইউরোজোনের একক মুদ্রা ইউরো। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, গেল এক সপ্তাহে ইউরোর বিপরীতে ইউএস ডলারের দাম কমেছে 0.52%। বৃহস্পতিবার সকালে 1 ইউরো কিনতে গুনতে হয়েছে $1.17। তবে ডলারের বিপরীতে পড়ে গেছে শক্তিশালী রাষ্ট্র রাশিয়ার মুদ্রা রুবলের দাম। সপ্তাহ ব্যবধানে 1.13% কমায় বর্তমানে বিশ্ববাজারে $1 কিনতে লাগছে 77.5 রুবলের বেশি। মার্কিন ডলার কিনতে তুলনামূলক কম ব্যয় করতে হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানও। বর্তমানে 7 ইউয়ানের কিছুটা বেশি পড়ছে $1 দাম। এদিকে 1 বছরের বেশি সময় ধরে মার্কিন ডলারের বিপরীতে কমছে ভারতীয় মুদ্রা রুপির দাম। দ্য ট্রেডিং ইকোনমিক্স বলছে, 1 সপ্তাহে 1.24 ও 1 বছরে 6.83% কমায় $1 কিনতে বর্তমানে ব্যয় করতে হচ্ছে 90 রুপি 37 পয়সা। তবে গেল 1 সপ্তাহ ধরে আন্তর্জাতিক মুদ্রাবাজারে শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিয়ে আসছে বাংলাদেশি টাকা। 1 মাসে 0.33 ও 1 বছরে 2.77% মুদ্রামানের পতন হলেও গেল 1 সপ্তাহে ডলারের বিপরীতে টাকার দাম 0.1% বেড়েছে। এতে বর্তমানে 122 টাকা 30 পয়সায় মিলছে 1 মার্কিন ডলার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। আগামী বছর উড়োজাহাজ বিক্রির লক্ষ্যমাত্রা কমিয়েছে এয়ারবাস। A320 মডেলে প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ ঘটনা আয়ের লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব ফেলবে না বলে দাবি এয়ারবাসের। বর্তমান বিশ্বে এয়ারবাসের উড়োজাহাজ সংখ্যা 11,300টি, যার মধ্যে 6,440টি A320 মডেলের। এই মডেলই সংস্থাটিকে বাধ্য করছে আগামী বছর উড়োজাহাজ সরবরাহ কমিয়ে আনতে। কারণ গেল 30 নভেম্বর মেক্সিকো থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময় A320 মডেলের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ঘটনার তদন্তে ত্রুটি পাওয়া যায় ফ্লাইট পরিচালনাকারী সফটওয়্যারে। সংস্থাটি বলছে, সূর্যের অতিরিক্ত তাপের কারণে একটি সফটওয়্যার ভুল তথ্য সরবরাহ করে থাকতে পারে। এর কয়েকদিন আগে নিয়মিত পরীক্ষায় কয়েক হাজার উড়োজাহাজের ফিউজেলাজ প্যানেলে ত্রুটি পায় এয়ারবাস। মেরামতের অপেক্ষায় এসব উড়োজাহাজের অন্তত 40%। এছাড়া সফটওয়্যার জটিলতা সমাধানের অপেক্ষায় 6,000-এর বেশি উড়োজাহাজ। এসব ঘটনায় 2025 সালে A320 মডেলের বাণিজ্যিক উড়োজাহাজ বিক্রির লক্ষ্যমাত্রা কমিয়ে 820 থেকে 790টিতে নামিয়ে এনেছে ইউরোপ ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় চলছে অ্যাগ্রো ফুড এক্সপো 2025 ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক্সপোর উদ্বোধন করেন জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউই। এবার আয়োজনে অংশ নিচ্ছে 5টি বাংলাদেশি প্রতিষ্ঠান। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। সৌদি আরবের জেদ্দায় চলছে বৈশ্বিক খাদ্য, বাণিজ্য ও প্রযুক্তির মিলনমেলা এগ্রোফুড এক্সপো 2025। এবারের আয়োজনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, কূটনৈতিক, ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রদর্শকরা। খাদ্য নিরাপত্তা, কৃষি প্রযুক্তি এবং বৈশ্বিক খাদ্য চাহিদা সামনে রেখে আয়োজনটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এগ্রোফুড এক্সপো 2025-এ অংশ নিচ্ছে বাংলাদেশও। বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার সার্বিক সহযোগিতায় এবারের আসরে দেশের 5টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। এখানে যারা প্রবাসী ভাইয়েরা আছে, আমরা তাদের বাংলাদেশি এই মাছ, আমরা তাদের উৎকৃষ্ট মানের মাছটা আমরা তাদেরকে সরবরাহ করতে পারবো। আগামী কয়েকদিন মেলায় আরো বেশি সংখ্যক দর্শনার্থী, ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধির অংশগ্রহণে এগ্রোফুড এক্সপো 2025 হয়ে উঠতে পারে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম। জেদ্দায় এগ্রোফুড এক্সপো 2025 হবে বিশ্ববাজারে বাংলাদেশের সম্ভাবনার নতুন দুয়ার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
টেলিকম লাইসেন্সের ক্ষমতা যাচ্ছে 5 মন্ত্রীর হাতে। শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বিটিআরসি। রাজনৈতিক হস্তক্ষেপ ও বিনিয়োগ বাধাগ্রস্তের সংখ্যা অংশীজনদের। আইএমএফে জটিল ঋণ শর্তে ক্ষতির মুখে বাংলাদেশ। আংটাদের প্রতিবেদন, বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধি কমার পূর্বাভাস। শুল্ক চুক্তির পরও বাণিজ্য সংগ্রামে ইইউ। এবং আধুনিক সরঞ্জামে বদলে যাচ্ছে মোংলা বন্দরের জেটি। ঘন্টায় খালাস হচ্ছে 24টি বেশি কন্টেনার। গতি বাড়াতে আরও প্রকল্প নেওয়ার দাবি শ্রমিক কর্মচারীদের। এই ছিল এই সময় বাণিজ্য। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।